সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান, শিক্ষক, গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক। জাহিদ, স্বাগত আপনাকে। আমাকে ডাকার জন্য ধন্যবাদ। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে, খুলনায় দিনে দুপুরে আদালত এলাকায় 2 জনকে গুলি করে ও কুপিয়ে হত্যা। শেখ হাসিনার গ্রিন সিগন্যালে বিডিআর হত্যাকাণ্ড, জড়িত ছিল আওয়ামী লীগ ও বহিঃশক্তি, মূল সমন্বয়কারী তাপস। তদন্ত কমিশনের রিপোর্ট। সমকাল 1,10,000 কোটি টাকা পুনঃতফসিল চান 20 ব্যবসায়ী, ক্ষত নিয়ে পড়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য। মানবজমিন। খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, খুলনায় আদালত চত্বরে 2 জনকে গুলি ও কুপিয়ে হত্যা। আমার দেশ ভারত, আওয়ামী লীগ, হাসিনা জড়িত, তাপস মূল সমন্বয়কারী। জুলাই সনদের নোট অফ ডিসেন্টের ভবিষ্যৎ কী? কালবেলা দায়িত্বের জ্ঞানে দুর্নীতির রুট, বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ, গ্রিন সিগন্যাল ছিল হাসিনার, সমন্বয়ক তাপস। দেশ রূপান্তর, বিডিআর বিদ্রোহে জড়িত আওয়ামী লীগ, কথা বলছেন খালেদা জিয়া। সময়ের আলো, আওয়ামী লীগ দলগতভাবে জড়িত, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি। খবরের কাগজ। শেখ হাসিনা পুতুলকে 100 কোটি টাকা ঘুষ দেন ট্রান্সকমের সিমিন, বহিঃশক্তি সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে, জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন। সংগ্রাম। প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা, বিডিআর হত্যাকাণ্ডে ভারত ও আওয়ামী লীগ জড়িত, মূল সমন্বয়কারী তাপস। ঐক্যবদ্ধ জাতিসত্তা গঠন ছাড়া দেশ সামনে এগোবে না। শফিকুর রহমান। করতোয়া, খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে নিহত 2, আওয়ামী লীগ বিডিআর হত্যাকাণ্ডে জড়িত, মূল সমন্বয়কারী তাপস। আজকে দিনের শিরোনাম হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড। আপনি শিরোনামগুলো শুনলেন। ওই শিরোনামে বলা আছে যে মূল পরিকল্পনায় ছিলেন শেখ হাসিনা, দল হিসাবে আওয়ামী লীগ, এবং সমন্বয় করেছেন তাপস। মানে রিপোর্টটা আমি দেখার খুব কৌতূহল ভরে অপেক্ষা করছি। আমরা নিশ্চয়ই আমাদের সামনে এটা এসে পড়বে, আমি পড়তে চাই প্রতিটা পুঙ্খানুপুঙ্খ খুঁটিনাটিভাবে। কমিশন যখন রিপোর্ট দিতে গেছে, সেখানে তারা কিছু কথাবার্তা বলেছেন, এবং এই কথাগুলো টু সাম এক্সটেন্ট আমরা যেভাবে দেখছিলাম, ভাবছিলাম, সেভাবেই এটা হয়েছে। মানে ভাবছিলাম, এর মানে এই না যে ওইটা তারা ইন্সপায়ার্ড বা ইনফ্লুয়েসড হয়েছেন, কারণ আমরা ওই ঘটনার পর বিভিন্ন পর্যায়ের ওখানে ভেতরে যারা ছিলেন, সেনা কর্মকর্তা, বিজিবি সদস্য বা তাদের আত্মীয় স্বজন, তারা আমাদের কাছে অনেক টেস্টিমনি দিয়েছেন। সেগুলোকে একত্র করে আমাদের এক ধরনের পারসেপশন হয়েছিল যে এটা কোনো রকম কোনো বিদ্রোহ ছিল না, এটা একটা সবসময় বিডিআর বিদ্রোহ বলা হতো। এটা আসলে একটা পরিকল্পিত ম্যাসাকার, কোনো সন্দেহ নাই। এবং এটার সাথে সরকারের কোনো না কোনো পক্ষের সায় যদি না থাকে, এটা এইভাবে এক্সিকিউটেড হতে পারে না। কারণ এতগুলো গোয়েন্দা সংস্থা এখানে ফেল করেছে, এটা হওয়ার কোনো সুযোগ বা কোনো কারণ ছিল না। এই যে জনাব তাপসের কথা যে এসছে, তিনি কি কি করেছেন ওখানে গিয়ে, কার সাথে বসেছেন, এই তথ্যগুলো কিন্তু আমরা তখনই পেয়ে গিয়েছিলাম। তো সুতরাং যদি সেটা হয়ে থাকে, তাহলে এই ঘটনাটা ঘটতে পারলো। শুধু সেটা না, সেনাবাহিনী যে সেখানে অলমোস্ট নিষ্ক্রিয় হয়ে দাঁড়ানো ছিল, তারা এখানে আছে, যেটা তারাও এখানে এগুলো খোঁজ খবর করেছেন, সেটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত না হলে তো এটা তারা থাকতেন না থেমে। যদি সিদ্ধান্ত তো নেওয়া হতে পারতো যে তারা ওখানে মোবিলাইজ করবেন, মোবিলাইজ করেছিল, কিন্তু তারা ওখানে কোনো রকম কোনো অ্যাকশনে যাননি। এবং এটার সাথে বিদেশি শক্তির যোগসাজশ বা সংস্রবের কথা আছে। ইভেন আমার মনে আছে একজন স্বজন, বিজিবি কর্মকর্তার স্বজন, তাদের একজন নারী, কোনো একজন অফিসারের স্ত্রী, উনি হিন্দিতে কথা বলতে শুনেছেন, এরকম একটা টেস্টিমনি পাওয়া যায়, ইউটিউবেও পাওয়া যায়, বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন। সো আমরা সব কিছু যদি একত্র করি, এটা এখন আমাদের কাছে একদম স্পষ্ট, বাংলাদেশের সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড বা ম্যাসাকার। অনেক দিন চলে গেল, একটা তদন্ত হয়েছে, আমি বিশ্বাস করি এই তদন্তটা সঠিকভাবে সঠিক প্রসিডিওরে হয়েছে। যদিও তদন্ত কমিশন থেকে বলাও হয়েছে এই কথা যে অনেক আলামত নষ্ট হয়ে গেছে, অনেক আলামত আসলে হয়তো পরিকল্পিতভাবে নষ্ট করাও হয়েছে। এবং আমাদের আসলে ভবিষ্যতের জন্য এটা খুব জরুরি যে আপনি আমার দেশে ঢুকে এতজন অফিসারকে একসাথে হত্যা করতে পারা, মানে বিশ্বযুদ্ধের মতো জায়গাতে অফিসার এতজন একসাথে হত্যাকাণ্ডের শিকার হয় না। সুতরাং আমাদের এই যে ফেইলিয়ার, এটা একটা ম্যাসিভ ফেইলিয়ার, কিন্তু আমরা কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে ফেইল করেছি। এবং এটাও সত্য, সরকার যদি নিজে বা প্রধানমন্ত্রী যদি নিজে জড়িত থাকেন,
যিনি এই দেশকে তার দেশ মনে করতেন না, তিনি শত্রুর মতো আমাদের সেনাবাহিনীকে আঘাত করতে চাইবেন, তাহলে আসলে ঠেকাবে কে? আমাদের ভবিষ্যতের জন্য আসলে এইটা মানে রিকমেন্ডেশনগুলো আমি দেখতে চাই যে কিভাবে আমরা আসলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পারবো। একটা দেশের সেনাবাহিনীকে যদি এই কাজ করে দিয়ে যাওয়া যায়, এই সেনাবাহিনীর মনোবল আসলে টিকে থাকা খুবই কঠিন। আমরা আশা করি তদন্তের মাধ্যমে ঘটনা জানা, আমরা তদন্ত করি মূলত ঘটনাটাকে বোঝার জন্য, দায়ীদের চিহ্নিত করার জন্য। তার চাইতে জরুরি কথা হচ্ছে ভবিষ্যতে যাতে আমরা এই ধরনের তো দূরে থাকুক, এর কাছাকাছিও কিছু যাতে না করতে পারে সেই ব্যবস্থা নেওয়া। অনেক ধন্যবাদ। আপনি জানেন যে খালেদা জিয়ার অসুস্থতা, তারেক রহমানের স্ট্যাটাস এবং আগামী দিনের রাজনীতি এবং নির্বাচন কি দেখছেন আপনি? মানে খুবই টার্ময়েলের একটা টাইমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মানে খালেদা জিয়ার যে অসুস্থতা, উনি অসুস্থ আছেন, উনি আসলে আর পুরোপুরি সুস্থ জীবনে ফিরবেন এটা মনে হয় না। মানে হসপিটাল থেকে যেতে পারেন, এর হসপিটালে যাওয়ার আগেও তিনি যেরকম ছিলেন অত্যন্ত অসুস্থ। উনি সশস্ত্র বাহিনী দিবসে যখন গেছেন আমি দেখলাম তাকে, খুবই অসুস্থ মনে হয়েছে। তার শরীরে প্রচুর ইদিমা বলি আমরা, পানি এসে জমে আছে তখনও। কিন্তু এবার যে একেবারে উনি চলে যান কিনা এরকম একটা প্রবাবিলিটি তৈরি হয়েছে, সেটাকে কেন্দ্র করে আসলে রাজনীতিতে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। শুধুমাত্র তিনি বেঁচে থাকবেন কি থাকবেন না সেটার চাইতে জরুরি প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছে জনাব তারেক রহমান। আমরা খেয়াল করব তিনি যখন অসুস্থ হয়েছেন, আমি আমাদের রাজনীতির এই জিনিসগুলো খুবই মন খারাপের মতো ব্যাপার। শেখ হাসিনা পতনের পর আমাদের এক্সপেকটেশন ছিল দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, দলগুলো পরস্পরের সাথে প্রতিযোগিতা করবে, ডিবেট করবে, মাঝে মাঝে ঝগড়াঝাটিও হতে পারে। কিন্তু আমরা এমন বাজে নোংরামের পর্যায়ে মাঝে মাঝে চলে যাই, যেটা একটা গণতান্ত্রিক যে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক, তার থেকে অনেক দূরে। কেন বলছি? জনাব তারেক রহমান দেশে আসছেন না, তিনি মায়ের প্রতি তার ন্যূনতম কোনো অনুভূতি নেই, আবেগ নেই, তিনি কর্তব্যপরায়ণ সন্তান নন, এই ধরনের ক্যাম্পেইন শুরু হয়ে গেল। তার রিয়াকশনেই সম্ভবত জনাব তারেক রহমানকে ওই স্ট্যাটাসটা দিতে হয়েছে। কিন্তু এটা ফ্যাক্ট যে স্ট্যাটাসটা দেয়া ফার্দার কতগুলো বিতর্ক ট্রিগার করেছে রাজনীতির মাঠে। তারেক রহমান কেন দেশে আসছেন না, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে 5 তারিখের পর থেকেই আলাপটা চলছে, আমি ব্যক্তিগতভাবে বহু জনের কাছে এই প্রশ্ন শুনেছি যে আপনার কি মনে হয় উনি কেন আসছেন না, কবে আসবেন? দেশের প্রধান রাজনৈতিক দলটার চিফ, যিনি দীর্ঘদিন দেশের বাইরে আছেন, তিনি এই সুযোগে দেশে আসবেন না যখন তার মামলাও সব শেষ হয়ে গেছে, এই প্রশ্ন মানুষ করবে। এটা একটা রাজনৈতিক ডিবেটের বিষয় এবং তিনি যেহেতু একটা দলের প্রধান, এই জিনিসটা তাকে নিয়ে হবে। কিন্তু এখন তিনি যে কারণটা আমাদের সামনে বললেন, প্রেডিক্টেবলি খুবই অস্পষ্ট কিছু কথা বলেছেন, কিন্তু সিরিয়াস কোনো ইস্যু আছে সেই ইঙ্গিতটাও তিনি দিয়েছেন, যেটা একমাত্র তার উপরে নির্ভর করে না। এবং এটা স্পর্শকাতরতা এত বেশি যে এটা নিয়ে উনি আসলে বিস্তারিত জানাতেও পারবেন না। ফলে এখন নতুন কতগুলো প্রশ্ন এসে হাজির হয়েছে, মানুষ খোঁজার চেষ্টা করছে আসলে কারণটা কি, কেন। এই কারণ যদি ক্রিয়াশীল থাকে তাহলে কি হবে? যেমন কেউ কেউ মনে করছেন তার নিরাপত্তার একটা ঝুঁকি আছে, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি, হতে পারে। বিবিসি বাংলার একটা রিপোর্ট আমি দেখেছি, সেখানে বিএনপির সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে যে কোনো বিদেশি শক্তি তার এই দেশে প্রত্যাবর্তনের ব্যাপারে কোনো না কোনো অর্থে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, বাধা তৈরি করার চেষ্টা করছে, এরকম নানান কিছু। বা আরেকটা পলিটিক্যাল হিসাবও হতে পারে, যেটা আমার কাছে একসময় মনে হতো, তবে তিনি এই ক্লিয়ার করার আগে পর্যন্ত এটা মনে হতো, এটা ক্লিয়ার করার পর আর এটা মনে হয় না। আমার একটা জিনিস মাঝে মাঝে মনে হতো, তিনি যদি নির্বাচনের তফসিলের আশেপাশে যদি আসার চিন্তা করছেন, তার মানে হচ্ছে তিনি যখন দেশে আসবেন তার একটা বিরাট হাইপ তৈরি হবে, ওই হাইপটাকে দিয়েই নির্বাচনটা উনি করে ফেলতে চান। কিন্তু ওনার এই স্টেটমেন্টের পর আর এই জিনিসটা ওভাবে দেখার সুযোগ নেই, তাহলে কিছু না কিছু তো আছেই। সো এই স্পেকুলেশনগুলো আছে, এগুলো চলছে, এগুলো খুব অস্বাভাবিকও না। এখন দুটো কথা আমি একটু বলতে চাই। একটা হলো, কোনো কোনো দেশ যদি তার এই ফিরে আসার পথে বাধা তৈরি করে, তার মানে এভাবে আমরা বলতে পারি যে সে দেশগুলোর হয়তো কোনো স্বার্থের হিসেব আছে বাংলাদেশে। এখন হয়তোবা যারা তারেক রহমান সেই জিনিসগুলো অ্যাগ্রি করছেন না, তার যে হিসাব আছে, তার যে দেশের প্রতি, এটা কিন্তু এক অর্থে তার পক্ষেই যায় যে তিনি রাষ্ট্র বা জনগণের কথা ভাবছেন। আর নিরাপত্তা ঝুঁকি তো আসলে আছেই, অভ্যন্তরীণ এবং বাহ্যিক। বাংলাদেশের অভ্যন্তরীণে প্রচুর শক্তি আছে। রিসেন্ট সময় আমরা খেয়াল করেছি তারেক রহমানের বিরুদ্ধে এত কুৎসিত কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে কেউ কখনো দেয়নি। সো অভ্যন্তরীণ শত্রু আছে। এই দল, মানে জনাব তারেক রহমানকে আমি একদম খোলাখুলি যদি বলি যে এরকম যদি কেউ হত্যা করে ফেলতে পারেন, এই দলটার ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে। বাংলাদেশ একটা ডিস্টারবেন্সে ঢুকে যাবে। বাংলাদেশের যদি গোলযোগে ঢুকে যায়, দেশের ভেতরেও কিছু লোক আছে আর দেশের বাইরেও
কিছু শক্তি আছে যারা মনে করে এটা তাদের জন্য ফেভারেবল, ফলে তিনি নানান ঝুঁকিতে আছেন। আওয়ামী লীগের মতো আমি একদম খোলাখুলি বলি, শেখ হাসিনাকে আমি একাধিক ভিডিও মানে তার অডিও বক্তব্যে শুনেছি তিনি তারেক রহমানের উপরে তীব্রভাবে ক্ষুব্ধ। একটা অডিওতে তিনি বলছেন স্টুডেন্টদের মানে যারা মারা গেছে তাদেরকে পুলিশ হত্যা করেনি, ভেতর থেকে লোকজন মিলে হত্যা করেছে। ডক্টর ইউনূস আর তারেক রহমান গুলির আদেশ দিয়েছেন, তারেক রহমানকে বারবার জঙ্গি বলছেন। সো আওয়ামী লীগেরও কোনো না কোনো চেষ্টা থাকবে, সুতরাং তার নিরাপত্তা নিশ্চিত করারও আসলে প্রশ্ন আছে। এবং আমি মনে করি ভবিষ্যৎ বাংলাদেশে গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের জন্য, আমি বলছি না বিএনপি নিখুঁত কোনো দল, বিএনপির যথেষ্ট সমালোচনা করার জায়গা আছে। সে যখন ক্ষমতায় ছিল, শুধু সেটা না, 5 আগস্ট পরবর্তী সময়ে তার তৃণমূল যে ধরনের অনিয়মের সাথে জড়িয়েছে, দুর্নীতির সাথে জড়িয়েছে, অন্যায়ের সাথে জড়িয়েছে, এটা একেবারেই ঠিক হয়নি। কিন্তু বাংলাদেশের একটা স্টেবল ডেমোক্রেটিক প্রসেস কন্টিনিউ করার জন্য বিএনপি খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এই মুহূর্তে, কারণ অন্য কোনো দলের কাছাকাছিও শক্তি নেই। আর এই দলটার প্রধান হিসেবে জনাব তারেক রহমানের আসলে ঠিকঠাক মতো সুস্বাস্থ্য নিয়ে থাকা দরকার। আমি ধারণা করি তিনি সব বিবেচনা করে এটা করছেন। আর একটা কথা একটু আমাদের মনে রাখতে হবে, তিনি এখন যথেষ্ট ম্যাচিওর্ড একজন পলিটিশিয়ান। এখন দেশে না আসাজনিত কারণে তার বদনাম হচ্ছে, মানুষ সমালোচনা করছে, মানুষ নানা স্পেকুলেট করছে। কেউ কেউ বলছেন, এভাবে বলার চেষ্টা করছেন যে তার হাতে নাই সেই শক্তি কি দেশি না বিদেশি, দেশি শক্তি কি না, এরকম প্রশ্ন যেহেতু করছেন, সরকারের দিক থেকে ক্লারিফিকেশন দেয়া হয়েছে। গতকাল প্রেস সচিব কথা বলেছেন, আজকে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন। কেউ কেউ বলছেন তাহলে কি এটা বিদেশি কোনো শক্তি, তো তাহলে তিনি ক্ষমতায় যদি আসেন তাহলে কি তিনি পারবেন এদের প্রভাবের বাইরে থাকতে? সো অনেকগুলো প্রশ্ন কিন্তু নতুন করে তৈরি হচ্ছে। এগুলো উনি জানেন, জানার পরও উনি ফিরছেন না, তার মানে কিছু একটা তো আছেই যেটার ওজন ওনার কাছে মনে হচ্ছে এই সমালোচনার চাইতে বেশি। সে কারণে তিনি সমালোচনা হলেও এটা করছেন। তবে আমি মনে করি তিনি অচিরেই তার এই সব কিছু ওভারকাম করে দেশে ফিরবেন, কারণ শিডিউল ঘোষণা করার তো খুব বেশি বাকি নেই। নির্বাচন কমিশন বলছে ডিসেম্বরের 2য় সপ্তাহ, মানে আমরা অ্যারাউন্ড 10 তারিখের আশপাশে এটা হবে বলে মনে করি। ধন্যবাদ। আপনি জানেন যে খুলনায় আদালত চত্বরে মানে দুর্বৃত্তের গুলিতে নিহত 2। মানে আমরা এই নির্বাচনের সবচেয়ে বড় ঝুঁকি যেটা মনে করছি দীর্ঘদিন থেকে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমি খুব ভয় পাই এই জায়গাটায়। এর মধ্যে আরো বেশ কয়েকটা হত্যাকাণ্ড হয়েছে দিনে দুপুরে বিভিন্ন জায়গায়, আর এটা আদালত চত্বরে, যেখানে প্রচুর পুলিশ থাকে, এমনি থাকতে পারে, কিন্তু তার মানে কিছু মানুষ মনে করছেন যে আপনি আদালত চত্বরে গিয়েও মানুষকে হত্যা করে আসতে পারেন, তেমন কোনো সমস্যা হবে না। দেখুন, এই 2 জন যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তারা মামলার আসামি, তারা হাজিরা দিয়ে বাইকে করে যাচ্ছিলেন। আপনি ধরলাম, আপনি কিন্তু এরা যেহেতু বাইকে করে যাচ্ছেন, অনেক সময় আদালত চত্বরে হত্যা করে কেন, যখন কেউ কারাগার থেকে এসে হাজিরা দিয়ে আবার কারাগারে যায়, তখন তো আপনি কাস্টাডিতে থাকেন। সেই কারণে আপনি করেন কি, আদালতে তাকে হত্যা করতে হবে যদি আপনি কোনো কিছু লুকাতে চান, কারণ একটু পরে সে পুলিশের গাড়িতে উঠে যাবে। এনারা তো তা না, এরা দূরে ছিল, মানে এরা বাইকে করে যাচ্ছে, আপনি তাদেরকে ফলো করে বাইরে কোথাও হত্যা করতে পারতেন, যে আপনি ভয় পাচ্ছেন আদালতে যদি আমি হত্যা করি কি হয়। আদালতে সিসি ক্যামেরা থাকে, আদালতে পুলিশ থাকে, নানান কিছু, কিন্তু দেখেন তারা এটা কেয়ার করেনি। এটা একটা খুব ক্লিয়ার ইন্ডিকেশন যে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি যে খুবই দুর্বল অবস্থায় আছে, এটা ক্রিমিনালদের আচরণে বোঝা যায়। আচ্ছা জাহিদ, এই অবস্থায় এটা নির্বাচন মানে খুবই ঝুঁকিপূর্ণ না? খুবই ঝুঁকিপূর্ণ। এই যে কিছুদিন আগে মানে 2-3টা জায়গায় বিএনপি এবং জামায়াতের কর্মীদের মধ্যে মারামারি হয়েছে, একটা জায়গায় তো রীতিমতো অস্ত্রশস্ত্র নিয়ে মারামারি হয়েছে। আমি ধরে নিলাম তারা এগুলো করবেন, ধরে নিলাম, কাগজে কলমে বলছি। আমাদের সরকার এবং নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে এগুলো সব নিয়ন্ত্রণ করে একটা ভালো নির্বাচন দেওয়া। 300 সিটে আমি আসলে এই কারণে যথেষ্ট সংশয় প্রকাশ করি, ভীতবোধ করি, কারণ হচ্ছে সব জায়গায় একসাথে যদি অনিয়ম হতে শুরু করে, এটা কন্ট্রোল করার মতো অবস্থা আসলে এই সরকারের আছে কিনা এই প্রশ্ন সিরিয়াসলি আছে। যেটা করা দরকার ছিল এতদিন, ভবিষ্যতে করবে কিনা জানি না, উচিত হবে। ঘটনা যখন ঘটছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি শুধুমাত্র খুনের কথা না, যেখানে যেখানে অল্প ব্যত্যয় হবে, সরকার যে ফার্স্ট স্টেপ নিচ্ছে সেই জিনিসটা আমাদের দেখা না। কিন্তু আপনি তো জানেন যে বেআইনি অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি। না, বেআইনি অস্ত্র না, এটা তো আরো সিরিয়াস ব্যাপার। ধরুন আপনার চোখের সামনে যেটা আছে, রিসেন্টলি বাউল ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় কেউ প্রতিবাদ করতে রাস্তায় নামছে, তাকে ধরে পেটানো হচ্ছে অন ক্যামেরা, প্রচুর ভিডিও পাওয়া যায়, কারা পেটাচ্ছে কি করছে, পুলিশের প্রেজেন্সে এগুলো হয়েছে। এরকম ঘটনাও, প্রথম ঘটনাটা এরকম ছিল,
কোথাও তো কোনো ব্যবস্থা দেখি না আমরা। মানে মব ভায়োলেন্সের কথা বলছেন? মব ভায়োলেন্স, যেটা ধরুন অস্ত্র আপনাকে খুঁজতে হচ্ছে, এটা আপনার চোখের সামনে হচ্ছে, পুলিশের চোখের সামনে একজন আরেকজনকে বাউল বলে পেটাচ্ছে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই ঘটনাগুলোর, এগুলো পুরো মবও না, কারণ এটা পরিকল্পিতভাবে ব্যানার নিয়েও আসে, এটাই করা যাচ্ছে না। অস্ত্র উদ্ধার পুরোপুরি হয় নাই, সরকার কিছু অস্ত্র উদ্ধারের কথা বলছে, এর বাইরে প্রচুর আছে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, এর মধ্যে প্রচুর লেথাল ওয়েপন আছে, মারণাস্ত্র আছে। তো এই মারণাস্ত্র উদ্ধার হয়নি। আর এই ঘটনাগুলো যখন ঘটছে, সবচেয়ে ভয়ঙ্কর যেটা, সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনীতে এখন মাঠে আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। তো এই সময় যদি আইন শৃঙ্খলার এই অবস্থা হয়, এটা খুবই খুবই উদ্বেগের ব্যাপার। এবং নির্বাচনের সময় ক্ল্যাশ হবেই, আমি এটা মনে করি। আস্তে আস্তে দুইটা দল, দুই প্রধান দলের মধ্যে যে ধরনের সংঘাত তৈরি হয়েছে। আর একটা কথা মনে রাখতে হবে, কিছুটা সংঘাত হলেই এর মধ্যে প্রচুর অন্য লোকজন ঢুকে পড়বে। আওয়ামী লীগ বসে আছে এই সুযোগের জন্য। ইভেন ভারত নির্বাচিত সরকারের সাথে কাজ করব বলছে, কিন্তু বাংলাদেশ একটা আনস্টেবল অবস্থায় চলে যাওয়া তাদের জন্য, তাদের স্বার্থের জন্য সবচেয়ে পজিটিভ। তারাও তাদের জায়গা থেকে কোনো কোনো ফর্মে চেষ্টা করবে। সুতরাং খুবই অ্যালার্মিং সিচুয়েশন। না, কিন্তু এই বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়, ভারতের কি লাভ হবে? ভারতের সুবিধা কয়েকটা। একটা হচ্ছে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তোলা যাবে। বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার যদি বাংলাদেশে আসে, এবং সেটা উদার গণতান্ত্রিক সরকার যদি হয়, এটা ভারতের জন্য সবচেয়ে খারাপ। কেন বলি আমি, ইউক্রেন যখন, মানে ইউক্রেন ইনভেড করার কারণটা কি, এই আলাপ করছে, বলে যে আমার বর্ডারে, পুতিন বলেন যে আমার বর্ডারে এখানে নেটো আসতে পারবে না ইত্যাদি। পুতিনের বর্ডারে তো নেটো ছিল। সুতরাং এটা লজিক না। লজিক যেটা আসলে বলা হয়, এই ধরনের স্বৈরশাসক চায় যে তার আশপাশে উদার গণতান্ত্রিক কিছু থাকতে পারবে না। ইউক্রেন ইউরোপিয়ান ইউনিয়নের পার্ট হতে চায়, সে নেটোর পার্ট হতে চায়, এটা তার জন্য প্রবলেম্যাটিক। ভারতে একটা পুতিনের মতো না হলেও, মানে ভারতের নির্বাচন মোটা থাকে ভালো, কিন্তু ওখানে একটা স্বৈরাচারী সরকারি, কার্যত ফ্যাসিস্ট সরকারি ওখানে আসলে ক্ষমতায় আছে। ফলে একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ ভারতের জন্য ভালো কিছু হবে না, কারণ ওখানকার জনগণের সামনে এটার একটা রিফ্লেকশন আসবে, এটা ভালো না। দ্বিতীয় কথা হচ্ছে, যখনই কোনো একটা বিশৃঙ্খলা বাংলাদেশে তৈরি হবে, সেটা তখন মানুষ খুব স্বাভাবিকভাবে কথা বলবে, আমাদের তো আগেই ভালো ছিল, শেখ হাসিনাই ভালো ছিল। শেখ হাসিনা স্বৈরাচারী ছিলেন, শেখ হাসিনা অনেক ঝামেলা করেছেন, কিন্তু তিনি দেশকে তো স্টেবল রাখতে পেরেছিলেন। এবং সেই কেওসের মধ্য দিয়ে আসলে আওয়ামী লীগের পুনর্বাসন হওয়াটা তুলনামূলকভাবে অনেক সহজ হবে। এই জিনিসগুলো হয়। আর একটা দুর্বল ডিস্টারবেন্সের দেশে যেটা হয়, সেটা হচ্ছে সেই সরকারটা দুর্বল হয়ে পড়ে, সে তখন তাকে চাপ দেওয়া সহজ হয়। তখন শুধু ভারত না, আরও বহু দেশ এসে তাকে চাপ দিবে। কিন্তু যদি একটা কেওস হচ্ছে না, একটা ফেয়ার নির্বাচন হয়েছে, সবাই নির্বাচনের রেজাল্ট অ্যাকসেপ্ট করেছে, সেই রকম একটা শক্তিশালী সরকারের সাথে বার্গেইন করা কিন্তু সোজা না। সে তার জনগণের স্বার্থের বাইরে যাওয়া কঠিন। আপনি জানেন যে আজ 1 ডিসেম্বর বিজয়ের মাস শুরু। এ সম্পর্কে আপনার খুবই জরুরি কয়েকটা কথা আছে। সেটা হলো 5 আগস্ট পরবর্তী সময়ে কারো কারো একটা প্রবণতা তৈরি হয়েছে বলা যে বাংলাদেশে আর মুক্তিযুদ্ধের কথাবার্তা বলা টলার দরকার নাই, 24 সালে যা যা হয়েছে এটার ভিত্তিতে আমরা ফার্দার ইয়ে করব। বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধ হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এযাবৎকালের আমাদের সবচেয়ে বড় অর্জন, আমরা রাষ্ট্র অর্জন করেছি সেই যুদ্ধের মাধ্যমে। 24কে আমি এভাবে দেখতে চাই, শুধু 24 না, আমাদের প্রতিটা ল্যান্ডমার্কস, আমাদের 90তেও যা হয়েছে এটাও আমরা স্বাধীনতার কথা বলেছি, আমাদের মুক্তির কথা বলেছি, আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধে যাওয়ার কথা বলেছি। মজার ব্যাপার হচ্ছে, একটা দিনও বাংলাদেশ ওই ট্র্যাকে ঠিকঠাক মতো হাঁটেনি। আমি একেবারে শেখ মুজিবুর রহমানের প্রথম শাসনটা থেকেই বলছি, কোনোদিনও, কখনো কম কখনো বেশি, খারাপই আমরা ছিলাম। সো ওটা হয়েছে। এখন একটা জিনিস এখানে যোগ করা জরুরি, এটাও বলবো আমরা, মুক্তিযুদ্ধের আবার একটা আওয়ামী বয়ান আছে। আওয়ামী লীগ যে সমস্যাটা তৈরি করেছে আসলে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসের আওয়ামীকরণ করেছে। আমি চাই বর্তমান সরকারের সময় থেকে এবং ভবিষ্যতে এই আওয়ামীকরণটা, ডিকনস্ট্রাকশনটা হওয়া দরকার, যেখানে আওয়ামীকরণ সরানো হবে। আমি একটা উদাহরণ দিই। শেখ মুজিবুর রহমানকে একমাত্র, মানে উনি প্রধান না, ওনাকে একমাত্র ব্যক্তি বানানোর চেষ্টায় সবাইকে আওয়ামী লীগ খারিজ করে দিয়েছে। আচ্ছা, ধরলাম জিয়াউর রহমান একটা দল বানিয়ে সফল হয়ে গেছেন, তাই তার স্বাধীনতার ঘোষণা, তার অন্যান্য রোল সরিয়ে ফেললেন। জাতীয় 4 নেতা, এটা তো আওয়ামী লীগ। বিশেষ করে তাজউদ্দিন আহমেদ, উনি যুদ্ধের সময়টাতে এই প্রবাসী সরকারের নেতৃত্ব দিয়েছেন, এবং তার নেতৃত্ব ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট।
তো উনি তো আওয়ামী লীগ করবেন এবং কোনো কম্প্রোমাইজ করেননি বলে জেলে তাকে হত্যা করা হলো। জনাব সোহেল তাজ তার সন্তান, এই যে আমরা আমাদের প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স করলাম, আমাদের তো একটা রিপাবলিক ডে থাকার কথা ছিল। এটা 10 এপ্রিল না 17 এপ্রিল কেউ ডিবেট করবেন, 10 তারিখে আমরা করেছি আর 17 তারিখে আমাদের শপথ হয়েছে, ঠিক আছে, যেটা কোনো একটা। এই রিপাবলিক ডেটা কেন পালন করা হয়নি? করে নাই কারণ হচ্ছে তাজউদ্দিন আহমেদকে কিছুটাও দেখা যাওয়া যাবে না, সৈয়দ নজরুল ইসলামকে কিছুটাও দেখা যাওয়া যাবে না, জেনারেল ওসমানী কেউ কেনা, জাস্ট একজন ব্যক্তি, উনি সব করেছেন। জাস্ট উনি বন্দী ছিলেন বলে বলতে পারছেন না যে উনি বন্দুক হাতে যুদ্ধ করে একাই স্বাধীন করে দিয়েছেন। এই জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে বড় অর্জন, মহৎ অর্জন। আমরা ওই সময় একেবারে ভিন্ন জাতিতে পরিণত হয়েছিলাম, কিন্তু এটা খুব জরুরি যে আওয়ামী ইতিহাস যেটা, এটা ডিকনস্ট্রাকশন ইজ ম্যান্ডেটরি। সো আমরা এখন এবং ভবিষ্যতের এই সময়গুলোতে এই কাজটা করার চেষ্টা করব। এটার শুরুটা হবে কিভাবে? শুরু করতে হবে আসলে বিভিন্ন জায়গায় অবারিত করে দেওয়া চর্চাটাকে। সমস্যা কি ছিল আওয়ামী লীগের সময়? ওনাদের বয়ানের বাইরে কথা বলা যেত না। আমার মনে পড়ে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ধারাটাও আমার মনে আছে 21, সেখানে রীতিমতো মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদের সংখ্যা, শেখ মুজিবুর রহমান, এদের কতগুলো জায়গা নিয়ে আপনি যদি এমন কিছু বলেন যেটা তার বয়ানের বাইরে, এটা ক্রিমিনাল অফেন্স, আপনাকে জেল টেলে নিয়ে যাওয়া যাবে। ওয়েস্টে যে একসময় হলোকস্ট ডিনায়াল ল হয়েছে, সেই ধরনের আদলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে এরকম বানানো হয়েছিল। প্রথম কাজ হবে ইতিহাসকে ছেড়ে দেয়া। এই ছেড়ে দেওয়ার মধ্যে অনেকে অনেক উল্টোপাল্টা কথাও বলবে, কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন যে যে দেশে সরকার বদলায় ইতিহাসের বদলে যায়। একদম চিরকাল হয়েছে। হ্যাঁ, তাইলে এটা কিভাবে হবে? চিরকাল। এই জন্য বলছি যে এটা অবারিত করে দিতে হবে। একটা হলো আমাদের টেক্সটের একটা জায়গা আছে, কিন্তু অবারিত করে যদি দেওয়া হয়, মানুষ তার মতো করে বলতে থাকবে, বলতে বলতে গবেষকরা আসবেন, তারা গবেষণার ভিত্তিতে তথ্য আমাদের সামনে এনে হাজির করবেন, এবং কোনো ব্লাইন্ডনেস যেমন থাকে না। যেমন ধরুন কেউ একজন এসে এখন যদি বলে শেখ মুজিবুর রহমান কিছুই না স্বাধীনতার ইতিহাসে, যেমন আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, আমাদের জাতির পিতা এই কনসেপ্টেরই কোনো প্রয়োজন নাই। আমাদের ফাউন্ডিং ফাদার্স আছে আমেরিকার মতো, আমাদের এই পুরো জার্নিতে বেশ কিছু ফাদার্স আছেন। আমি এটা মানতে প্রস্তুত, আমেরিকান সব ফাউন্ডিং ফাদার্স থাকলে ওদের একজনকে তারা অনেক বেশি বড় করে দেখেন, জর্জ ওয়াশিংটনকে। সো আমি শেখ মুজিবুর রহমান কিন্তু এই সব ফাদারদের মধ্যে সবচেয়ে বড় ফাদার, এটাও আমরা মানতে হবে। সো ইতিহাসের মধ্যে এই জিনিসগুলো যে আমি একটু যতটা সম্ভব অবজেক্টিভ হিস্ট্রি অবজেক্টিভ কেউ যদি বলি এটাও ঠিক না, হিস্ট্রি সায়েন্স বলে, হিস্ট্রি কোনোদিন অবজেক্টিভ হয় না, কিন্তু আমরা অবজেক্টিভিটি যত কাছাকাছি যেতে পারি, সেই জন্য যতজনকে সম্ভব সবাইকে ইতিহাস নিয়ে কাজ করা, কোনো রকম কোনো ব্যারিয়ার না দেয়। এবং কোনো ইতিহাস আমার পছন্দ না হতে পারে, শেখ মুজিবুর রহমানকে কেউ পছন্দ করতে না পারেন। শেখ মুজিবুর রহমানের রাজনীতি বা শেখ মুজিবুর রহমানের 71 পরবর্তী উনি যখন ক্ষমতায় আসলেন সেই সময়কার তার যে সময়, সেটা যেন আমাকে বায়াসড করে না ফেলে। এই চেষ্টাটা যদি করি, আমরা কয়েক বছর পর আমরা মোটা দাগে একটা ভালো ন্যারেটিভ পাবো, আমি আশা করি। যাই হোক, বিজয়ের মাস উপলক্ষে চ্যানেল আইয়ের একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।